সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দেশে ও দেশের বাইরে থেকে আমাদের ওই অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আমার শ্রম আমার লড়াই ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই লাইভ আলোচনা অনুষ্ঠান। আমার শ্রম আমার লড়াই ফেসবুক পেজের বিষয় হচ্ছে করোনাকালে পোশাক শ্রমিকের অধিকার। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এই আলোচনায় অতিথি হিসাবে আমাদের সাথে থাকছেন জনাব সালাউদ্দিন স্বপন, সভাপতি বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, আছেন জনাব আবুল হুসাইন, সভাপতি টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, এবং আরো আছেন জনাব ফরিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, এবং আমি মোহাম্মদ আরিফুর রহমান আছি সঞ্চালনায়। সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা চাইলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমে, এবং অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। সম্মানিত অতিথি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইভ আলোচনা অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। তো বর্তমান পোশাক শ্রমিকের পরিস্থিতি একটি ভিন্ন রকম অবস্থায় উপনীত হয়েছে। ছাঁটাইয়ের হিড়িক শেষ করে অতিক্রম করে এখন আবার নতুন করে কাজে যোগ দিয়েছে অনেকে, আবার কোথাও কোথাও কারখানা বন্ধ হওয়া, বেতন না দেওয়ার খবরও পাওয়া যাচ্ছে। তো এমতো অবস্থায় আপনারা যারা শ্রমিকের কাছে থেকে বরাবরই কাজ করে আসছেন, তো আপনাদের পর্যবেক্ষণ আমরা একটু জানতে চাবো। প্রথমে আমি ফরিদুল ইসলাম আপনার কাছে যেতে চাই, যে এই যে পরিস্থিতি এখন বর্তমানে, এই পরিস্থিতি সম্বন্ধে আপনাদের পর্যবেক্ষণ কি একটু যদি সংক্ষেপে একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। ফরিদুল ইসলাম। ফরিদুল ইসলাম আপনার জি প্লিজ। করোনা মহামারীর মধ্যে আসলে আমরা শ্রমিকদের যে বর্তমান অবস্থা দেখতেছি, সারা পৃথিবীতেই এই করোনার কারণে যখন এই মহামারী নিয়ে সবাই একটা আতঙ্কের মধ্যে, ঠিক তেমন সময় বাংলাদেশেও এর প্রাদুর্ভাব করে এবং তার বেশিরভাগ এই চাপটা বেশিরভাগ পড়ে যায় আমাদের গার্মেন্টস শ্রমিকদের উপরেই। প্রথমে যখন ছুটি নিয়ে যে অবস্থা শুরু হলো, একবার ছুটির সিদ্ধান্ত হয়, ছুটি দিয়ে দেয়, আবার দেখা যায় যে শ্রমিকরা আবার চলে আসে, তাদেরকে বলা হয় না। যখন আবার মাঝপথে শ্রমিকরা চলে আসে, তখন আবার বলা হয় যে কারখানা বন্ধ। এইরকম একটা নাটকীয় অবস্থার মধ্যে থাকতে থাকতে তারপরে যেমন শুরু হয়ে গেল সরকারের প্যাকেজ ঘোষণা। 5,000 কোটি টাকা যখন প্যাকেজের ঘোষণা মালিকরা শুনলো, তখন কিন্তু তাদের ফ্যাক্টরিতে অভাব দেখানো শুরু করলো। যেটা উচিত ছিল আসলে এই সরকারের অনুদান নিয়ে, সরকার যেমন শ্রমিকদের যাতে মজুরি নিয়ে কোনো ধরনের সমস্যা না হয়, সেই জন্য সরকার মালিকদেরকে 5,000 কোটি টাকা 2% সুদে দেওয়ার ঘোষণা করলেন। ঠিক সেই সময় শ্রমিকদের উপরে কিন্তু এই মালিকরা অভাব অনাটন দেখানো শুরু করলো, এবং তখন তারা ওই অভাবের কারণে শ্রমিক ছাঁটাই করার একটা হিড়িক তৈরি করলো। সেইখানে যেমন মনে করেন এই শ্রমিকেরা যখন, শ্রমিক সংগঠনগুলো যখন প্রতিবাদ করা শুরু করলো, তখন মালিকেরা আবার নতুন কৌশলে শ্রমিক ছাঁটাই করার একটা পরিকল্পনা করলো। সেটা হলো কৃত্রিম আন্দোলনগুলো তৈরি করা, কৃত্রিম কাজের সংকট তৈরি করা। কৃত্রিম কাজের সংকট মনে করেন, দেখা যায় যে তার ফ্যাক্টরি আছে আরো 2টা, এক ফ্যাক্টরির কাজ কমায় দিয়ে অন্য 2টা ফ্যাক্টরিতে সেই কাজগুলো করায়। তখন তাদের ফ্যাক্টরি গুলোতে বলা হচ্ছে যে আমার ফ্যাক্টরিতে অর্ডার নেই। এইগুলো বলে কিন্তু সেই এক যে ফ্যাক্টরি টার্গেট করতেছে যে এই ফ্যাক্টরিটা বন্ধ করে দিব, তখন কিন্তু তারা ওই ফ্যাক্টরি কাজের সংকট দেখে কিন্তু লে অফ ঘোষণা করে। লে অফ ঘোষণা করে কিন্তু এই শ্রমিকদেরকে চাকরিচ্যুত করা হয়। আবার কিছু কিছু কারখানায় যখন দেখে যে তারা লে অফ দেখাইতে পারতেছে না, তখন কিন্তু এই কারখানাগুলোতে কৃত্রিম আন্দোলন তৈরি করা হচ্ছে। তাদের লোকজন দিয়ে কারখানার ভিতরে ভাঙচুর করানো হচ্ছে, ভাঙচুর করাইয়া তাদের নামে মামলা দেওয়া হচ্ছে, এবং মামলার এক পর্যায়ে যে এই শ্রমিকরা যখন আতঙ্কে থাকে, তখন তাদেরকে অফার দেওয়া হয়
যে তোমরা রিজাইন করো, রিজাইন করলে তোমাদের মামলা থেকেও বেঁচে যাবা, তোমরা তো এইভাবেই শ্রমিকদেরকে দেখা যাচ্ছে যে ভয়ভীতি দেখায় তাদেরকে ওই ফ্যাক্টরিগুলোর থেকে। যেমন প্রশাসনের কাছে তাদেরকে কালারিং করা হচ্ছে, সামাজিক ভাবে তাদেরকে কালারিং করা হচ্ছে, সবার চোখে তাদেরকে আহ মানে যে কালপিট আখ্যায়িত করে ওই কারখানাগুলোর থেকে তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। এইভাবেই দেখা যাচ্ছে যে মালিকদের শ্রমিক ছাঁটাই করা, শ্রমিক যখন রিজাইন দিচ্ছে তখন আর তার কোনো অভিযোগ থাকতেছে না ওই কারখানায়। মানে এইভাবে বর্তমানে শ্রমিকদের ছাঁটাই নির্যাতন শুরু করা হয়েছে। একটু আবুল হোসেন, জনাব আবুল হোসেন আপনার কাছে আসতে চাই যে আপনার কি পর্যবেক্ষণ বর্তমান পোশাক শিল্পের যে পরিস্থিতি এই সম্বন্ধে আপনার পর্যবেক্ষণ কি? আবুল হোসেন ভাই, আপনার মাইক্রোফোনটা মিউট করা আছে। জি 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 প্লিজ। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং এই অনুষ্ঠান যারা দেখছেন দর্শক শ্রোতা তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা আজকে এই আলোচনার আয়োজন করেছেন, যেটা আমাদের এই সময়কালে, এই করোনাকালীন সময়ে আমাদের শ্রম খাতে, শিল্প খাতে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমেই বলে নেই যে আমি এখন আর মাঠ পর্যায়ে কাজ করি না, ফলে একটু আগে ফরিদ যে কথাগুলো বলেছেন তার সঙ্গে আমি সহমত প্রকাশ করছি, কারণ আমার চাইতে তার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা বেশি। ফলে আমি সেই বিতর্কে না গিয়ে আমি যেটা বলতে চাই যে যেহেতু আমাদের দেশ পুঁজিবাদী অর্থনীতির পদ্ধতিতে পরিচালিত হচ্ছে, তো সেখানে পুঁজিবাদের ধর্মই হচ্ছে অধিক মুনাফা অর্জন। তাতে যদি কারো অধিকার খর্ব হয় সেটা মেনে নিয়েই তারা অধিক মুনাফা অর্জন করবেন, কারণ পুঁজিবাদ মুনাফা ছাড়া এক পাও আগাতে পারে না। তো সে কারণে আমাদের এই সময়ে যেহেতু মালিকরা কিছু সমস্যায় পড়েছিল, বৈশ্বিক সমস্যায়, ফলে সেই সমস্যা উত্তরণের জন্য তারা নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন, যেটা ফরিদ বলেছেন খুব সুন্দরভাবেই, যে সংকট থেকে তারা উত্তরণের পথ খুঁজছিলেন। তারা সহজ পথ হিসাবে বেছে নিয়েছেন যে শ্রমিকদের বঞ্চিত করা, শ্রমিকদের কর্ম থেকে বঞ্চিত করা, তাদের অধিকার থেকে বঞ্চিত করা, এবং যাতে মালিকরা অর্থনৈতিকভাবে টিকে থাকতে পারেন। এটা পুঁজিবাদের ধর্ম, আমি এতে খুব বিচলিত হইনি। কিন্তু রাষ্ট্রের যেটা দায়িত্ব সেটা হচ্ছে রাষ্ট্র সকলের, রাষ্ট্র শ্রমিকের, রাষ্ট্র পুঁজি মালিকদের, রাষ্ট্র সকলের। ফলে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সকল নাগরিকের স্বার্থ রক্ষা করা। কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই রাষ্ট্র আমাদের সকলের স্বার্থ রক্ষা ক্ষেত্রে দায়িত্ব পালনে সক্ষম হয়নি বা ব্যর্থ হয়েছেন। এর প্রধানত কারণ হচ্ছে আজকে রাষ্ট্রের যে একটি বড় স্তম্ভ হচ্ছে সরকার, সেই সরকার হচ্ছে এখন মালিক আর সরকারের মধ্যে কোনো পার্থক্য আমরা খুঁজে পাই না।
যারাই সরকার তারাই মালিক, যারাই মালিক তারাই সরকার। ফলে সরকার আর মালিকের একাকার হয়ে গিয়েছেন। ফলে মালিকরা যে ব্যবস্থা নিয়েছেন, সরকার সেটাকে সমর্থন জুগিয়েছেন, সরকার যে পদক্ষেপ নিয়েছেন, মালিকরা সেটাকে সমর্থন জুগিয়েছেন। ফলে বিপদে পড়েছেন মেহনতি শ্রমিক, যাদের কথা সরকার খুব একটা সরকারের কান পর্যন্ত পৌঁছে না, এবং সরকার সেই খুব একটা বিব্রতও হয় না। ফলে এইরকম একটি পুঁজিবাদী সামাজিক অর্থনৈতিক ব্যবস্থায় এবং বাংলাদেশের মতো একটি কাঠামোতে আমাদের শ্রমিকের স্বার্থ রক্ষা করা খুবই কষ্টকর বিষয়। তো যারা ট্রেড ইউনিয়ন, আমরা তো শ্রমিক, আমাদের কি বলে নীতি অনুযায়ী আমরা শ্রমিক স্বার্থ দেখব। এর মানে এই নয় যে আমরা শিল্পের স্বার্থ দেখব না, আমরা রাষ্ট্রের স্বার্থ দেখব না। আমরা শিল্পের স্বার্থ দেখব, আমরা রাষ্ট্রের স্বার্থ দেখব, কিন্তু আমার প্রথম দায়িত্ব হচ্ছে শ্রমিকের স্বার্থ রক্ষা করা। যেহেতু আমি শ্রমিক সংগঠন করি, শ্রমিক আন্দোলন করি, এটা আমার প্রাথমিক দায়িত্ব, কর্তব্য হচ্ছে যে শ্রমিক স্বার্থ রক্ষা করা। এখন এই শ্রমিক স্বার্থ বলতে আমরা কি বুঝি? এই বর্তমান রাষ্ট্র ব্যবস্থায়, বর্তমান পুঁজিবাদী কাঠামোতে আইনে শ্রমিকদের যতটুকু সুযোগ সুবিধা বা অধিকারের কথা বলা হয়েছে আইনি, সেইটাই আমরা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছি বা করব। এটা আমাদের দায়িত্ব, সরকার আমাকে দায়িত্ব দিয়েছেন। কিন্তু আমরা সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমরা মালিক এবং সরকারের নানা রকম হয়রানির শিকার হয়েছি, শ্রমিকরা শিকার হয়েছেন। ফলে বলা যায় এই রাষ্ট্রটা বা এই সরকার হচ্ছে মালিকদের স্বার্থ রক্ষাকারী সরকার, শ্রমিকদের স্বার্থ রক্ষাকারী সরকার নন। এখন আমাদের একটা বড় লড়াই হবে আগামীতে, যে শ্রমিক স্বার্থ রক্ষায় সরকার প্রতিষ্ঠা করা। তো এটা বলা যত সহজ, কাজটা এত সহজ হবে না, তবে কাজটা অসম্ভব হবে না, সম্ভব একদিন হবেই। তো সেই জন্য শ্রমিকদেরকে সচেতন, সংগঠিত করা আমাদের দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালনে সচেতন রয়েছি, এবং আমি বিশ্বাস করি আমার শ্রমিকরা, আমাদের দেশের শ্রমিকরা, বিশেষ করে পোশাক শিল্পের শ্রমিকরা অধিকতর সচেতন ভূমিকা পালন করে তাদের সাংবিধানিক বা আইনি যে অধিকার রয়েছেন, সেই অধিকার এবং মর্যাদা তারা প্রতিষ্ঠা করবেন। তো এই ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে শ্রমিক আন্দোলনের ঐক্য জোরদার করা। আমরা লক্ষ্য করেছি দুর্ভাগ্যবশত পোশাক শিল্পে শ্রমিকরা বহুধা বিভাগে বিভক্ত। জনাব আবুল হোসেন, আপনার কাছে এই বিষয় নিয়ে আমরা আবার ফিরে আসব। তার আগে আমরা একটু সালাউদ্দিন স্বপন ভাইয়ের সাথে কথা বলতে চাই। জনাব আবুল হোসেন, আপনার কাছে আমরা আবার ফিরে আসব। তার আগে জনাব সালাউদ্দিন স্বপন, আপনার কাছে একই বিষয়ে জানতে চাই যে এই যে গার্মেন্টস শিল্পের যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি, সেই সম্বন্ধে আপনার পর্যবেক্ষণটা একটু সংক্ষেপে যদি বলতেন। আমি প্রথমেই আমার শ্রম আমার লড়াই এই অনুষ্ঠানের দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার সহকর্মী বা সহযোদ্ধা যারা এই অনুষ্ঠানে রয়েছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই। তো সমসাময়িক বিষয় নিয়ে আজকে যে অনুষ্ঠান, এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ, যে কোভিড এবং এই কোভিডকালীন সময়ে আসলে পোশাক শিল্পের শ্রমিকদের অবস্থা। তো আমি প্রথমেই, যেহেতু ফরিদ বক্তব্য দিচ্ছে এবং আমাদের শ্রদ্ধেয় আবুল ভাই তিনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, আমি একটু আমার জায়গায় থেকে বলতে চাই যে আসলে এপ্রিলে যখন নাকি আমাদের এই করোনা পরিস্থিতি খুব বড় আকারে আমাদের সামনে আসে, তখনই আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি 5,000 কোটি টাকা
শ্রমিকদের বেতনের জন্য তিনি ঘোষণা করেন একটা প্যাকেজ, প্রণোদনা প্যাকেজ। তো এই প্যাকেজ ঘোষণার তার উদ্দেশ্য ছিল যাতে এই সময়ে পোশাক শিল্পের শ্রমিকরা যাতে তাদের যে মজুরি, নির্ধারিত যে মজুরি, সেই মজুরি যাতে তারা পরিপূর্ণভাবে পান এবং তাদের জীবনযাপনে যাতে কোনো সংকট দেখা না দেয়, সেইটার লক্ষ্যেই কিন্তু মাত্র 2%। আমরা যদি দেখি কৃষকদেরও এর আগে যে ঋণ দেওয়া হয়েছে সেখানে প্রায় 5% তাদের সুদের পরিমাণ ছিল, কিন্তু কৃষকের চাইতে আমাদের পোশাক শিল্পের মালিকদের যদি আমরা তুলনা করা যায় না, তো সেই ক্ষেত্রে তাদেরকে দিছে আরো কমে, মাত্র 2% সুদে। তো তারপরেও এইটা তারা পাওয়ার পরে তারা যেটা করলো আমাদের দেশবাসী দেখেছে, এবং আমাদের পোশাক শিল্পের শ্রমিকরা ভুক্তভোগী যে সেখানে মালিকরা 60%-এর উপরে শ্রমিকদের এপ্রিল মাসের বেতন দিতে রাজি হচ্ছিলেন না, যেটা অনেক দেন দরবার করে সর্বশেষ 65% স্যালারি সেখানে দেওয়া হলো। তাহলে প্রধানমন্ত্রীর প্যাকেজ কেন ঘোষণা হলো আর এই সুবিধা তারা কেন নিলেন? আমি মনে করি এই জায়গায় সরকারের কিছু দায়িত্ব ছিল। সরকারের দায়িত্ব ছিল যে যেহেতু সরকার এই প্যাকেজটা দিছে, শ্রমিকদের পরিপূর্ণভাবে তারা যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে এই সংকটের মধ্যে, সেই জন্য আসলে এই প্যাকেজটা ঘোষণা করা হয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করছি যে সেখানে সরকার সেই ভূমিকাটা নেয়নি, এবং মালিকরা তারা শেষ, তাদের কোনো কিছু নাই, তারা অর্ডার ক্যান্সেল, মানে যেটা আসলে সব সময় হয়ে থাকে সেটাকে এত ব্যাপকভাবে তারা প্রচার করতে শুরু করলেন যেখানে 65% স্যালারির উপরে তারা উঠলেন না। এটা করলেন প্রথম একটা। এটা দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে করোনাকালীন শ্রমিকদের অবস্থা কি, মানে শুরুটাই হলো এইভাবে। আমরা দ্বিতীয় যদি দেখি, কিছুদিনের মধ্যেই রমজান চলে আসে, রমজানের সময় ঈদ বোনাস, এটা শ্রমিকদের ঈদের সময় এমনি আমাদের ঈদ বোনাস আইনে তো অনেক বড় ধরনের সমস্যা করে রেখেছে, যেটা প্রপারলি আসলে শ্রমিকরা যেভাবে শ্রমিকদের প্রত্যাশা বা আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলিতে যেভাবে আসলে শ্রমিকদের ঈদ বোনাস দেওয়া হয় সেখানে কিন্তু এটাকে আগেই পঙ্গু করে রাখা হয়েছে। কিন্তু তারপরেও কি করলেন, যে ঘোষণা দেওয়া হইলো যে সেখানে শ্রমিকরা ঈদ বোনাস আগের নির্ধারিত গত বছরের যেভাবে পেয়েছে তার 50% দেওয়া হবে, আর 50% এটাকে তারা 6 মাসের মধ্যে প্রদান করবে। তার মানে সেটাও একটা বড় লম্বা বিষয়। এখনো পর্যন্ত অনেক কারখানা, অসংখ্য কারখানা এখনো পর্যন্ত সেই ঈদ বোনাসের যে দ্বিতীয় কিস্তি অর্ধেক, সেটা এখনো পর্যন্ত পরিশোধ করেন নাই। এটা আমাদের কাছে শতে শতে কারখানার তালিকা আছে। তো আমরা এই দুইটা জিনিস যদি দেখি তাহলে মানে সরকারের যে মনিটরিং, সরকারের যে এখানে দায়িত্ব কর্তব্য, সেই জায়গাটা কিন্তু আমরা দেখলাম যে পরিপূর্ণভাবে সরকার সেখানে কোনো ভূমিকা রাখলেন না। তার মানে করোনাকালীন আমি এই একটা জায়গায় আমি নিয়ে আসলাম যে এরপরে হয়তো আমি চাই যে হয়তো আমি অন্যদের আবার আলোচনায় নিয়ে যাওয়ার জন্য আমি এই বিষয়ে হয়তো এখানে থামতে চাই। এরপরে শ্রমিকদের চাকরি চুক্তি বা অন্য অন্য বিষয় নিয়ে বোধহয় আমি পরবর্তীতে আবার কথা বলবো, সেটাই ভালো। ধন্যবাদ জনাব সালাউদ্দিন স্বপন আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমরা এ পর্যায়ে একটু আমাদের জনাব ফরিদুল ইসলাম আপনার কাছে যেতে চাই। আপনি একটু বলবেন যে এখন বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস এর হিসাব মতে 3,24,000, আবার এদিকে বিজিএমই বলছে 50,000। এই সংখ্যা যেটাই হোক, মানে এটা সত্যি যে একটা বড় সংখ্যার শ্রমিক চাকরি হারিয়েছে। তো বেতন বা আইনগত পাওনা দিয়ে তারা ঠিক মতো পায়নি। তো এখন আবার নতুন করে বলা হচ্ছে যে 70% শ্রমিক কাজে ফিরেছে। এই যে নতুন করে নিয়োগ, হ্যাঁ, কি হিসাবে এই নিয়োগগুলি হচ্ছে? হ্যাঁ, এবং নিয়মিত শ্রমিক নাকি মৌসুমী শ্রমিক? এবং এই যে শ্রমিকগুলি নিয়োগ হচ্ছে, তাহলে কেনই বা আবার 1 মাস আগে বা 2 মাস আগে তাদেরকে ছাঁটাই করা হলো? জি, জনাব ফরিদুল ইসলাম, আপনি কি একটু বলবেন এই সম্বন্ধে? জি, আসলে
ওই সময় ছাঁটাই করা হয়েছে যে তাদেরকে সরকার বলা হয়েছে যে 65% বেতন দিতে হবে। করোনাকালীন যখন সরকার ঘোষণা করলো যে এই সময় কারখানাগুলো সব লকডাউন হবে, ফ্যাক্টরিগুলো বন্ধ থাকবে, যার কারণে এই মালিকেরা যেটা করছে সেটা হলো যে ফ্যাক্টরিগুলো তখন শাটডাউন করে দিছে, ফ্যাক্টরি বন্ধ করে দিছে। ওই সময় বলা হয়েছে যে আর ফ্যাক্টরি চালানো হবে না। তো তখন মনে করেন এই ফ্যাক্টরিগুলো বন্ধ হওয়ার পরে শ্রমিকরা তো চাকরি হারায় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে, তারা তাদের বকেয়া বেতনও সঠিকভাবে পায় নাই। মালিকরা তখন ফ্যাক্টরি বন্ধ করে, এখন আবার করোনা পরিবেশ স্বাভাবিক হওয়ার কারণে, কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে তারা এই ফ্যাক্টরিগুলো এখন আবার খোলা শুরু করছে। যার কারণে এই ফ্যাক্টরিগুলোতে এখন নিয়োগ দেখানো হচ্ছে। মূলত মালিকদের উদ্দেশ্য হলো যে ওই 3 মাস তাদেরকে বসায় কোনো বেতন দেওয়া হবে না, যে জন্য তারা ওই ফ্যাক্টরিগুলো তখন বন্ধ করে দেওয়া হয়েছে। এভাবে আমাদের এখানে অনেক ফ্যাক্টরি আছে যেগুলো ওই সময় ছাঁটাই করা হয়েছে, এখন বর্তমানে আবার নতুন নিয়োগ মানে নতুন করে জয়েন করানো হচ্ছে যারা আসতেছে তাদেরকে। দুইটা উপকার হয়েছে তখন তাদের। একটা হলো এই শ্রমিকদের যখন 1 বছর পূরণ হয়ে যেত তাহলে তারা ঈদ বোনাস পাইতো, ছুটির টাকা পাইতো। এখন ওই 3 মাস গ্যাপ দিয়ে তারা নতুন করে আবার শুরু করতে পারতেছে, যার কারণে পরবর্তী বছরে যে ঈদ আছে সেই ঈদের বোনাসটা তারা ধরতে পারবে না। কারণ আমাদের শ্রম আইনে আছে 1 বছরের নিচে কোনো শ্রমিক ঈদ বোনাস পাবে না। এবং তারা বিভিন্ন দিক থেকে সহযোগিতা পাচ্ছে। যেমন সরকার যখন বলছে, মালিকদেরকে অনুরোধ করা হয়েছিল যে এই 5,000 কোটি টাকা থেকে যারা লোন নেবে তারা কোনো শ্রমিক ছাঁটাই করতে পারবে না, কারখানা লে অফ করতে পারবে না। আসলে মালিকদের কিন্তু তখনই মনে পড়ে গেছে যে আসলে এই সময় শ্রমিক তাহলে ছাঁটাই করা যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই ফ্যাক্টরিগুলোতে অনেক ফ্যাক্টরি, যেমন অনেক মালিকে আছে এই 5,000 কোটি টাকা থেকে এখান থেকে লোন নিছে। লোন নেওয়ার পরে তার লোনের টাকা ওইভাবে 2 মাস দিছে, ওই 65% বেতন হারে 2 মাস চালাইছে, এবং পাশাপাশি তারা লে অফের চিঠি দিয়ে রাখছে। শ্রমিকদেরকে বলা হয়েছে যে আসলে আমরা ফ্যাক্টরি চালাবো, কিন্তু অ্যাকচুয়ালি তারা সরকারের বিভিন্ন দপ্তরে তারা চিঠি দিয়ে রাখছে যে ফ্যাক্টরি লে অফ। ঠিক তাদের ওই করোনাকালীন সময়ে যে সরকারের যে প্রণোদনা প্যাকেজের টাকাও শেষ, তারপরে কিন্তু তারা এই ফ্যাক্টরি গুলো লে অফ করে 16 ধারায় যেমন লে অফ বেনিফিট দিয়ে শ্রমিকদেরকে চাকরিচ্যুত করা হলো। এখন আবার তারা এই বর্তমান অবস্থায় এখন হয়তো শিল্পের অবস্থা ঘুরে দাঁড়াচ্ছে, যার কারণে এই মালিকেরা আবার ফ্যাক্টরি খোলা শুরু করছে। তো উদ্দেশ্য হলো আমাদের শ্রমিকদেরকে যে কোনো ভাবে হোক, যেমন করোনার সময় কিছু আছে যেমন শরশান্ত হয়েছে, আবার কিছু মালিক যেমন এই পুঁজিবাদী যারা, আমাদের আবুল হোসেন ভাই আমাদের বড় ভাই যে বলছেন, বাস্তব পুঁজিবাদীরা কিন্তু অনেকেই এই করোনার সময় কিন্তু একটা ব্যবসা করে নিছে। আমরা কিন্তু প্রতিনিয়তই এই শ্রমিকদের নিয়ে বিভিন্ন মিছিল, মিটিং, ক্যাম্পিং, বিভিন্ন ধরনের সমাবেশ, বিভিন্ন দপ্তরে স্মারকলিপি আমরা দিতে আছি। আমাদের উদ্দেশ্য হলো যে শ্রমিকরা তাদের যাতে এই করোনাকালীন সময়ে, সারা পৃথিবী যখন মানবিক দৃষ্টিকোণ থেকে সবাই যে যার মতো সহযোগিতা করতেছে, কিন্তু আসলে আমরা একটা জিনিস দেখতে পারতেছি, সেটা হলো যে গার্মেন্টস মালিকরা শ্রমিকদের প্রতি ওই ধরনের সহযোগিতা করতেছে না। ধন্যবাদ জনাব ফরিদুল ইসলাম। আমি এই পর্যায়ে আবার আবুল হোসেন, জনাব আবুল হোসেন আপনার কাছে যেতে চাই। জনাব আবুল হোসেন, জি, করোনা কালে শ্রমিকদের জীবনের যে অবর্ণনীয় দুঃখ দুর্দশা নেমে এসেছিল, চাকরি হারানো, বেতন না পাওয়া, আসবাবপত্র বিক্রি করে সব কিছু হারিয়ে রাতের অন্ধকারে বাড়িতে চলে যাওয়া, এবং তাদের এই যে দুঃখ দুর্দশা, এসবের মধ্যে দিয়ে তাদের জীবন অতিবাহিত হয়েছে। আপনারা শ্রমিক সংগঠক হিসাবে বা শ্রমিক সংগঠন হিসাবে কতটুকু শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় তাদের পাশে থাকতে পেরেছেন বা তাদের স্বার্থ সুরক্ষায় কাজ করতে পেরেছেন বলে আপনি মনে করেন? আপনাকে আবারও ধন্যবাদ। আসলে সালাউদ্দিন স্বপন এবং ফরিদ এরা বিস্তারিত বলেছেন এই করোনাকালীন সময়ে মালিকদের নানা রকম যে কৌশল, এটা বলেছেন। আমি ঠিক ওই দিকে খুব একটা যেতে চাই না। এটা আমরা জানি যে
এটা মালিকরা মালিকের ধর্ম পালন করছেন। মালিকদের ধর্ম হচ্ছে মুনাফা করা। এই মুনাফা করতে গিয়ে যদি মানুষের মানবাধিকার লঙ্ঘন হয়, মানবিক মর্যাদা ক্ষুণ্ণ হয়, সেটা তারা কেয়ার করবেন না বা এটা তারা বিবেচনা করবে না। তাদের বিবেচনা হচ্ছে পুঁজির স্বার্থ রক্ষা করা। কিন্তু আমরা যারা শ্রমিক স্বার্থ দেখি বা আমরা নিজেদের দাবি করি যে আমরা শ্রমিকের লোক বা শ্রমিক অধিকার সুরক্ষায় আমরা কাজ করি, আমরা সেই দায়িত্ব পালন করতে পেরেছি কিনা, এই একটা বড় প্রশ্ন। তো আপনি জানেন যে এইরকম একটি রাজনৈতিক সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থায় এখানে এই ধরনের শ্রমিক স্বার্থ সুরক্ষা করা খুব কঠিন কাজ। কারণ যখনই আমরা শ্রমিক স্বার্থ রক্ষা করতে যাব, তখনই আমার প্রতিপক্ষ মালিকের স্বার্থ ক্ষুণ্ণ হবে। তো ফলে এই যে একটা বিপরীত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, তো সেখানে সংঘাত সংঘর্ষ অনিবার্য হয়ে দাঁড়ায় এবং তখন রাষ্ট্র এবং সরকার সেখানে একটা নিরপেক্ষ ভূমিকা পালন করে বা আইনি ভূমিকা পালন করে সেই সংঘাত সংঘর্ষ নিরসনে পদক্ষেপ নেন। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় যে সরকার সেই দায়িত্বটা পালন করেনি। মানে সরকার শ্রমিকের এই দুঃখ দুর্দশার দিনে পাশে দাঁড়ায়নি, বরং এই যে প্যাকেজ অমুক সমুক যা কিছু বলছেন, এগুলিকে মালিককে সুরক্ষা দেওয়ার জন্য, শ্রমিকের সুরক্ষার জন্য এই প্যাকেজ ঘোষণা করা হয়নি। কারণ তাহলে যে টাকাটা সরকার দিয়েছেন মালিকদের, সেই টাকাটা কতটা নিয়েছেন এবং কতটা শ্রমিক পেয়েছেন, সেটা হিসাব করলেই পরিষ্কার হয়ে যায় যে সরকার কাদের স্বার্থ রক্ষার জন্য টাকাটা দিয়েছেন। এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা যারা শ্রমিক স্বার্থের জন্য লড়াই করি, তারা কতটা এই লড়াইতে শ্রমিকের পাশে ছিলাম, আমি একথা আমার দিক থেকে বলতে পারি আন্তরিকভাবেই আমরা শতভাগ শ্রমিকের পাশে ছিলাম, এতে কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হবে যে অ্যাচিভমেন্টটা কতখানি। আমি দাবি করলাম যে আমরা শতভাগ শ্রমিকের পক্ষে ছিলাম, কিন্তু এর অ্যাচিভমেন্ট কি, এর ফল কি? হ্যাঁ, অ্যাচিভমেন্ট খুব একটা আমরা দেখাতে পারবো না, খুব একটা হয়তো আমরা ক্যালকুলেট করে এরকম আপনাকে বোঝাতে পারবো না, কেন সেই ক্যালকুলেশন আমাদের হাতে নেই। প্রধানত আমার শ্রমিকের যে দারিদ্রতা, অশিক্ষা এবং নানা রকম যে বিচ্ছিন্নতা, এটা একটা বড় কারণ। শ্রমিক সংগঠনের মূল শক্তি হচ্ছে শ্রমিক, আমার সদস্য। সেই সদস্য তার যদি নিজের স্বার্থটা ভালো করে না বুঝেন, ভালো করে বোঝা বলতে বলছি যে একটি আর্থসামাজিক ব্যবস্থায় যদি কি করতে হবে এই জিনিসটা যদি না বুঝেন, তাহলে কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের পক্ষ থেকে পুরোপুরি স্বার্থ সংরক্ষণ করতে পারে না, সক্ষম হয় না। এটা একটা আমাদের সার্বিক শ্রমিক আন্দোলনের দুর্বলতা, যে আমরা শ্রমিকদেরকে সচেতন ও সংগঠিত করতে পারিনি। যদিও এটা একটা ফর্মাল সেক্টর, কিন্তু আমরা সবাই বলছি অসংগঠিত খাত। মানে এখানে ট্রেড ইউনিয়ন আছে কাগজে, বাস্তবে ট্রেড ইউনিয়ন নাই। ফলে এই কাগজি সংগঠন দিয়ে তো শতভাগ শ্রমিকের স্বার্থ রক্ষা করা যায় না। ধরেন আইন অনুযায়ী বা আইএলও কনভেনশন অনুযায়ী শ্রমিকরা বা ইউনিয়ন থাকলে সেটা হচ্ছে বার্গেনিং এজেন্ট শ্রমিকের পক্ষে। কিন্তু আমি জানি যে গোটা বাংলাদেশে এক কি দু তিনটা কারখানায় এই সিবিএ রোল প্লে করতে পারে ইউনিয়নগুলো, আর বাকি যে ইউনিয়নগুলো আছে তারা অনেকটা ফ্যাক্টরির বাইরে তাদের কর্মকাণ্ড, ফ্যাক্টরির ভেতরে না। কিন্তু আমরা জানি যে যখন এই শ্রমিক আইন তৈরি হয়, তখন শ্রমিকদেরকে কন্ট্রোল করা, শ্রমিকদেরকে সুসংগঠিত করা, এটা শ্রমিকের ম্যানেজ করা, এটা হচ্ছে ফ্যাক্টরির ভেতরে।
কিন্তু আমরা ফ্যাক্টরির ভেতরে সেই কর্মকাণ্ড করতে পারি না, মালিকরা সেটা অ্যালাউ করে না। এটা এক ধরনের ফৌজদারি অপরাধ। মালিকরা যে শ্রমিকের কর্মকাণ্ড অ্যালাউ করে না উইদিন দ্য ফ্যাক্টরি, উইদিন দ্য প্রিমিসেস, সেটা ফৌজদারি অপরাধ। কিন্তু এটা সরকার দেখছেন, সরকার শুনছেন, এবং দিবালোকের মতো সত্য, জলজল্যমান সত্য, কিন্তু কোনো মালিকের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেয়নি। এবং এইটা দেখার যে দপ্তরটা রয়েছেন, সরকারি দপ্তর, যে শ্রমিকরা আইন অনুযায়ী সুসংগঠিত হতে পারছে কিনা, তার কথা বলতে পারছে কিনা, তার বার্গেনিং করতে পারছে কিনা, আমাদের সেই দপ্তর এইসব ব্যাপারে একেবারেই অমনোযোগী। ফলে এর থেকে কতটুকু বা আমরা শ্রমিকদেরকে সাহায্য করতে পারি? আমি বিশ্বাস করি আমরা যারা শ্রমিক আন্দোলনে আছি, আমরা চেষ্টা করছি শতভাগই আন্তরিকভাবে যে শ্রমিকের পাশে দাঁড়াতে, শ্রমিকের স্বার্থ সুরক্ষায়। এখন বাকিটা শ্রমিকরা বিচার করবে যে আমরা কতখানি সফল হয়েছি, কতখানি সফল হতে পারিনি। তবে আমার মনে হয় যে যে নেতৃবৃন্দ কথা বলছেন, আমি তাদের প্রতি সম্মান রেখেই কথা বলছি যে তারা সবাই শ্রমিকের সাথে কাজ করেন। তো এইটুকুই বলছি, তারপরে যদি আর কোনো প্রশ্ন থাকে সেটা আমার পরে জবাব দেব। জি, ধন্যবাদ ধন্যবাদ আবুল হোসেন। আমরা এই পর্যায়ে সালাউদ্দিন স্বপন আপনার কাছে যেতে চাই একই প্রশ্ন নিয়ে। জনাব সালাউদ্দিন স্বপন, আপনি কি একটু বলবেন যে কতটুকু আমরা এই করোনার মহামারীর সময় শ্রমিকের দুঃখ দুর্দশা আমরা দূর করতে পেরেছি শ্রমিক সংগঠন এবং সংগঠক হিসেবে? ধন্যবাদ আপনাকে। আমি শ্রমিকদের ছাঁটাই প্রসঙ্গে নিয়ে কথা বলবো। তার আগে একটু বলে নেই যে আপনি পাশে থাকার কথাটা বলছেন, তো তিনজনের কাছে একই প্রশ্ন। তো আসলে আমরা পাশে থেকেছি, কিন্তু পাশে থেকে আমরা শ্রমিকদের পুরাপুরি যে স্বার্থ রক্ষা, সেটার ক্ষেত্রে যদি দেখেন শ্রমিকদের 60% স্যালারি প্রথম ঘোষণা করলো মন্ত্রী, যেটা আমরা মানলাম না, আমরা না মেনে মিটিং থেকে বের হয়ে গেলাম। পরবর্তীতে আবার একটা বৈঠক হলো, সেখানে আমাদের বার্গেনিং এর কারণে আরো 5% বৃদ্ধি হইল, 65%। তাই এটা ভালো দিক যে 5% আমরা ওই দিন যদি মেনে যেতাম তাহলে 5% আসতো না। কিন্তু কথা হলো কেন এটা 100% না, সেটা তো পারলাম না। এই পার্সেন্টেজটাই তো আসার কোনো কথা ছিল না, কিন্তু সরকার প্রণোদনা দেওয়ার পরে কেন এইরকম একটা পার্সেন্টেজের ঘটনার মধ্যে শ্রমিকরা যাবে এবং এইরকম ঘটনা আমাদের দেশের মানুষরা দেখবে। তো সেই হিসাবে যদি দেখি তাহলে আসলে আমরা পাশে দাঁড়িয়েছি, কিন্তু আমরা সেই শক্তিশালী অবস্থান নিয়ে আমরা তাদেরকে সেই জায়গা থেকে পরিপূর্ণভাবে আমরা সুরক্ষা দিতে পারি নাই। এটা হলো অর্থনৈতিক জায়গায় থেকে। আমরা করোনা কালে যে শ্রমিকদের চাকরি চুক্তি এবং ছাঁটাই, এটা ফরিদ বলেছে এবং আবুল ভাইও অনেক সুন্দর করে বলেছেন অনেকগুলি বিষয়। কিন্তু এই ছাঁটাই আসলে আমরা যদি আমাদের আইনে দেখি, আমাদের আইনে সর্বোচ্চ বেনিফিট হলো 26 ধারায় টার্মিনেশন। এরপরে যদি আমরা বেনিফিট দেখি তাহলে সেটা হলো 20 ধারায় ছাঁটাইতে। এটা শ্রমিক যদি ছাঁটাই হয় তাহলে সেইটা কিন্তু শ্রমিকরা কম বেশি কিছু প্রাপ্য পান যদি 1 বছরের উপরে চাকরির বয়স থাকে। কিন্তু দুঃখজনক হলো এখানে এক এক মালিক এক এক ধরনের আচরণ করেছে শ্রমিকদের সাথে। যেমন কোন কারখানা শ্রমিকদেরকে ফোর্সলি রিজাইন নিতেছে। রিজাইন নেওয়ার পর কি হয়েছে, ধরেন 50 জন ওখান থেকে বের করে দেওয়া হয়েছে রিজাইন নিয়ে। এখন সে কোনো আইনে গেলে তার যদি চাকরির বয়স 5 বছরের নিচে হয় তাহলে তার কোনো বেনিফিট চাওয়ার কোনো সুযোগ নাই। বাইরে থেকে মানুষ কি দেখলো যে অমুক কারখানায় 50 জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই শব্দটা এটা কিন্তু আইনে আমার একটা সেকেন্ড সুরক্ষা মূলক জায়গায় আছে, কিন্তু আমি এখানে আসলে সব হারিয়ে ফেললাম যেখানে আমাকে রিজাইন নিয়ে নিল। আরেকটা জায়গায় যদি আমরা দেখি যে আপনার লে অফ, আজকেও একটা কারখানার বিষয় নিয়ে মিটিং করেছি, সেখানে 1080 জন শ্রমিককে আপনার লে অফে রাখছে।
প্রথম 45 দিন, পরবর্তীতে আবার 15 দিন, তার মানে 2 মাস শেষ হবে 5 তারিখে। এমত অবস্থায় এই 1080 জন শ্রমিকের মধ্যে মাত্র 133 জন শ্রমিকের চাকরির বয়স হলো 1 বছরের উপরে। তাহলে আমরা যদি দেখি, তাহলে 1000-এর উপরে মানে 900 শ্রমিকের উপরে তাদের চাকরির বয়স 1 বছরের নিচে। তার মানে হলো তারা এই যে 2টা মাস যে তারা লে অফে থাকলো, তারা একটা পয়সাও এখানে মালিকের থেকে কোনো বেনিফিট পান নাই লে অফ কালে। এখন 2 মাস পরে কি হবে? এটা ছাঁটাইতে যাবে। ছাঁটাইতে গেলে এই শ্রমিকগুলি তারা কোনো রকম আইনি সুরক্ষা তাদের পাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এইরকম ভাবে কিন্তু অসংখ্য শ্রমিক লে অফ, আপনার রিজাইন। আরো একটা ঘটনা আমি বলে নেই যে কিছু মালিক আছেন তারা এই করোনাকালীন সময়ের মধ্যে শ্রমিকদেরকে গেটের বাইরে রাখছেন। তারা গেটে গেছেন যখন নাকি কারখানা চালু হয়ে গেছে মোটামুটি, তখন ধরেন কিছু শ্রমিক নিয়ে তারা কারখানা চালাচ্ছেন, আবার কিছু শ্রমিক যখন ঘেটে আসছেন তাদেরকে ঘেটে ঢুকতে দেওয়া হচ্ছে না। ঢুকতে না দিয়ে কি হয়, 10 দিন পরে তার নামে নোটিশ করা হচ্ছে যে আপনি শ্রম আইনের 27(3) ক অনুযায়ী আপনি কারখানার বিনা অনুমতিতে আপনি কাজে অনুপস্থিত আছেন। এইভাবে সেকেন্ড নোটিশ দিয়া তাকে 27(3) ক ধারা অনুযায়ী, ক উপধারা অনুযায়ী তাকে রিজাইনের মধ্যে নিয়ে গেল। এখন এই শ্রমিকের আমরা কিন্তু বলি সব সময়, আমার আরএনজি সেক্টরের 70%, 60 to 70% ওয়ার্কার হলো বিলো 5 ইয়ার্স তার আপনার চাকরির গড় যদি আমি ধরি। তাহলে যদি এইভাবে শ্রমিকদেরকে আপনার 27, এখন শ্রমিক আসছে, ধরেন শ্রমিক কি করতেছে, তুমি 7 দিন পরে আসো, 15 দিন পরে আসো, আগামী 1 তারিখে নেওয়া হবে, এরপর তাদের আর নেওয়া হলো না। এখন শ্রমিক যখন আইনি ব্যবস্থায় গেছে নোটিশ দিতে, তখন দেখলো ইতিমধ্যেই তার নিজের ঠিকানার মধ্যে মালিকের থেকে চিঠি আসতেছে, ওইদিকে সে কারখানায় ঢুকতেছে না, ঢুকতে পারতেছে না। তাহলে সেখানে শ্রমিকদেরকে এক ধরনের কৌশলের মাধ্যমে তাদের কাছ থেকে বাহিরে রেখে তাদেরকে রিজাইনের মধ্যে কারখানায় ঢুকতে না দিয়ে 3টা নোটিশ দিয়ে তাদেরকে অটোমেটিক রিজাইনের মধ্যে নিয়ে গেল। এখন এই শ্রমিক 5 বছরের নিচে হইলে সে কোনো বেনিফিট পাবে না। এবং এইরকম হাজার হাজার শ্রমিক এই লকে এইভাবে ব্যবহার করার কারণে তারা সেখানে কোনো ক্ষতিপূরণ পান নাই। তার মানে হলো, আমি অপকৌশলের কথাগুলি বলছি। এরকম একটা বিপজ্জনক অবস্থার মধ্যে এরকম একটা অমানবিক কার্যক্রম আমাদের দেশের মালিকরা, মানে আইন, অনেক আইনই আছে যেটা আমাদের মালিকদেরকে সাপোর্ট করে, এবং আমরা বলবো যে এন্টি ওয়ার্কার্স আইন, সেই আইনগুলি ব্যবহার করে আমাদের শ্রমিকদেরকে বিভিন্নভাবে, আমরা বাইরে থেকে আমরা কিন্তু আলোচনা করি, ওই যে যেটা আপনি একটু আগে বলছেন 3,24,000 শ্রমিক ছাঁটাই হয়েছে। তার মানে কি 3,24,000 শ্রমিক যদি আসলেই লফুল সেইভাবে যদি ছাঁটাই হইতো, লকে কভার করে, তাহলে এই শ্রমিকরা নিঃস্ব থাকতো না, কম বেশি তার প্রত্যেকেই টাকা পয়সা পেতেন। এখন ফোর্স রিজাইন 27(3) কতে তাকে কারখানায় ঢুকতে না দিয়ে আরেকদিকে তাকে নোটিশ দিয়ে তাকে রিজাইনের মধ্যে নিয়ে যাওয়া, এই অপকৌশল, এবং আরেকদিকে লে অফ তো এখনো চলমান আছে। তো এইভাবে আমাদের শ্রমিকদের এই করোনাকালীন সময়ের মধ্যে তাদের অধিকার থেকে তাদেরকে বিভিন্নভাবে মালিকরা তাদেরকে বঞ্চিত করেছে, এবং এই শ্রমিকরা অনেক কষ্টে, অনেকে আছে গ্রামের বাড়ি চলে গেছেন, কেউ আবার নতুন কারখানায় হয়তো অন্য কোনো কারখানায় আবার গিয়ে ঢুকছেন, কেউ এখনো বেকার হিসেবে রাস্তায় ঘুরছেন। আসলে শ্রমিকদের যে কত রকম পরিস্থিতির মধ্যে তারা আছে, এটা আসলে ব্যাখ্যা দিয়ে আসলে বোঝানোর মতো অবস্থা নাই। আমি যদি এই জায়গায় একটু থামতে চাই, পরবর্তীতে ধন্যবাদ। আবার ধন্যবাদ জনাব সালাউদ্দিন স্বপন। আমি এই পর্যায়ে আবুল হোসেন ভাই আপনার কাছে যেতে চাই। জনাব আবুল হোসেন, করোনা পরিস্থিতি একটি সত্যকে সামনে তুলে নিয়ে এসেছে। সেই সত্যটা হচ্ছে শ্রমিক সংগঠনগুলোর মধ্যে বিভেদ বা অনৈক্য, বিভিন্ন দলে উপদলে তারা বিভক্ত। এই যে মালিক বা মানবিক বিপর্যয়, যখন আপনাদের একসাথে এক প্ল্যাটফর্মে থেকে শ্রমিকদের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা ছিল, সেটা কেন হলো না? বা
কি কারণ বলে আপনি মনে করেন, জনাব আবুল হোসেন? জনাব না, আবুল হোসেন। আমি করোনা দুর্যোগে আমরা বিভক্ত হয়েছি এমনটি নয়। আমরা বহুধা বিভক্ত অনেক দিন থেকে, এবং বলা যায় শুরু থেকেই আমরা বিভক্ত। এটাও মালিকদের একটা কৌশল। ব্রিটিশরা যখন আমাদের দেশ শাসন করেছে, তখন তাদের একটা কৌশল ছিল ডিভাইড অ্যান্ড রুল, বিভক্ত করো এবং শাসন করো। তো মালিকরা সেই পথেই এগোচ্ছে। কিন্তু এর বিপরীতে শ্রমিক আন্দোলনের যে ঐক্যটা, দুনিয়ার মধ্যে এক হও আমরা স্লোগান দিই সবাই, কিন্তু এটা স্লোগানই, এটা তাৎপর্যটা বুঝি কে স্লোগান দেয় কিনা সেটা একটা বড় প্রশ্ন আকারে আপনারা তুলতে পারেন। যে আপনার স্লোগান দিচ্ছে দুনিয়ার মধ্যে এক হও, কিন্তু আপনি নিজেরাই তো বিভক্ত। তাহলে এই স্লোগান কোথায় পড়াটা শেষ হোক। শুনতে পাচ্ছেন? জি হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। তো যেটা বলছিলাম যে পুঁজিবাদ এমন একটি ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্যে দিয়ে সবলের উপর অত্যাচার করে। তো শ্রমিকরা দুর্বল নয়, যেহেতু শ্রমিকরা বিভক্ত, সেই কারণে শ্রমিকরা অনেকটা দুর্বল হয়ে পড়েছেন। তো এটা নানা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, সেই বিস্তারিত ব্যাখ্যায় গেলে অনেক সময় লাগবে। আমি সংক্ষিপ্তভাবে যেটা বলতে চাই, যে এই বিভক্তির পেছনে রাজনীতি, যেটা বলছিলাম যে রাজনৈতিক কারণ আছে, তেমনি ভাবে শ্রমিক আন্দোলনে এখানে বিদেশিদের হস্তক্ষেপ আছে, বিশেষ করে এনজিওদের মাধ্যমে এই শ্রমিক আন্দোলনের মধ্যে বিভাজন, পোশাক বা আমাদের মধ্যে বিভাজন তৈরি করছে। নানা কারণে তারপর আমি বিশ্বাস করি যে বিভিন্ন ক্রান্তিকালে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, এর নজির অনেক রয়েছে, এবং ভবিষ্যতে হয়তো আমরা আরো নজির স্থাপন করব। জি, ধন্যবাদ জনাব আবুল হোসেন। মনে হয় যান্ত্রিক সমস্যার কারণে আপনার কথা ঠিক শুনতে পাচ্ছেন? জি, আমরা আপনার কাছে আবার ফিরে আসবো। তার আগে আমরা জনাব সালাউদ্দিন স্বপন, আপনার সাথে একই বিষয়ে একটু কথা বলতে চাই। জনাব সালাউদ্দিন স্বপন। ধন্যবাদ। আবুল ভাই আসলে এই অনেকের বিষয় নিয়ে অনেকগুলি বিষয় বলছেন। আসলে আমাদের দেশের শ্রমিক আন্দোলনের অনেকের পিছনে প্রথম আমি বাধা মনে করি যে আমাদের রাজনৈতিক লেজুর বৃত্ত যে একটা ব্যাপার আমাদের অনেক পূর্বপুরুষ থেকে এটা চলে আসছে, যেখানে রাজনৈতিকভাবে আমরা অনেক শ্রমিক সংগঠন আসলে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত আছে। এছাড়াও রাজনৈতিক ধারার সাথেও বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন যদি আপনার সরাসরি
আপনার কোনো পলিটিক্যাল পার্টিতে নাও থাকে, সে কোনো একটা রাজনৈতিক ধারাকে সে পছন্দ করে, এবং সেই কারণে অনেক সময় আরেকজন হয়তো আরেক সংগঠন সেটা পছন্দ করেন না। তো যে কারণে এরকম বিভেদের জায়গাগুলি আসলে এখান থেকে আমি বেশি মনে করি। তারপরে টেকনিক্যাল কিছু জিনিস তো আছেই, অনেক সময় অনৈক্য তৈরির জন্য যারা আমাদের প্রতিপক্ষ হিসাবে থাকেন তারাও কোনো সুযোগ পেলে সেটাকে তারা কাজে লাগান। তো সেই সুযোগটা আবার আমাদের ধারাই হয়তো কোনো না কোনোভাবে কখনো কখনো তৈরি হয়ে যায়। আর আমি এই অনৈক্যের বিষয়ে আমি বলবো যে আমরা সবসময় অনৈক্য থাকি তা না, আমরা কিছু কিছু সময় কিন্তু আবার ঐক্যবদ্ধ হয়ে যাই। 2018 সালে যখন মজুরি আন্দোলন হয়, আবুল ভাই ছিলেন, এবং আমরা একদিন মজুরি বোর্ড অফিস ঘেরাও করছিলাম, এবং এই মজুরি বোর্ড অফিস যেদিন আমরা ঘেরাও করি, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের যত শ্রমিক সংগঠন এবং জোট ছিল সবাই আমরা ঐক্যবদ্ধভাবে একটা ব্যানারের নিচে দাঁড়িয়ে কিন্তু আমরা সেদিন সেখানে সারাদিন ব্যাপী অবস্থান করছিলাম। এটা আমার বিগত অনেকগুলি বছরের মধ্যে যদি চিন্তা করি তাহলে এটা ছিল একটা অন্যতম একটা ব্যতিক্রম ঘটনা। তার মানে হলো যে এই মজুরি যেহেতু শ্রমিকদের বাঁচা মরার একটা বিষয়, সেটাকে সবাই বিবেচনা নিয়ে আমরা কিন্তু এভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমরা জানি আমাদের আরেকটা বাঁচা মরার জায়গা হলো শ্রম আইন, শ্রম বিধিমালা। কারণ শ্রম আইন যখন সংশোধন হয়, এই শ্রম আইনের মধ্যেই কিন্তু নির্ধারিত হয় শ্রমিক কি পাবে কি পাবে না, শ্রমিকের কোন কোন অধিকার সেখান থেকে আরো পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের দেশের মালিকরা সরকারের সাথে মিশে যেভাবে নাকি প্রচেষ্টা চালান। আমি একটু যদিও আজকের এটা প্রাসঙ্গিক না, তারপরেও বলি যে বর্তমান শ্রম বিধিমালা সংশোধনের কাজ চলছে, আপনারা জানেন। এবং সেই শ্রম বিধিমালায় অনেকটা বলতে পারেন যে আরএমজি সেক্টর থেকে আমি প্রতিনিধি, এটা আরএমজি সেক্টর থেকে আমাকে প্রতিনিধি করা হয় না, আইবিসি থেকে করা হয়েছে। যেহেতু আর বাহিরে কেউ নাই, সেহেতু আমি মনে করি যে আমি এখানে প্রতিনিধিত্ব করছি সবার পক্ষে। কিন্তু সেখানে আমাদের জাতীয় আমাদের যে স্কোপ তাদেরও প্রতিনিধি আছে একজন। কিন্তু সেখানে গিয়ে যেটা দেখতে পাচ্ছি যে মালিকরা যতটা সিরিয়াস না, তার চাইতেও অনেক অনেক জায়গায় আমার সরকারি দপ্তরের কর্মকর্তারা ট্রেড ইউনিয়নকে গলা চিপে ধরা জন্য কি কি জিনিস ঢুকানো যায়, ট্রেড ইউনিয়নের উপরে খবরদারি করার জন্য কি কি জিনিস, নতুন নতুন জিনিস সেখানে আরো যুক্ত করা যায়, যেটাকে দিয়ে তারা ট্রেড ইউনিয়নকে নাকে খত দিয়ে রাখতে পারে, এবং এই সুবিধা তো মেইনলি পাবে মালিকরা। তো আসলে মিলেমিশে যে অবস্থা, সেটা একটা কঠিন অবস্থা। এই ধরনের কমিটিতে না গেলে সেটা বোঝা যায় না, সেটা খুব একটা চ্যালেঞ্জিং জায়গা। তো সেই কারণেই কথাটা বলছি যে আবুল ভাই এর আগের বার বলছে যে আসলে সরকার মালিক এখন তারাই একে অপরের পরিপূরক, যে কারণে আসলে আমরা এখন একটা পক্ষ। আমরা মনে করি যে শ্রমিক এবং মালিক দুইটা পক্ষ, সরকার এখানে মধ্যে থেকে তারা রেফারির ভূমিকা পালন করবে, এবং সেখানে তারা দুই পক্ষকে কাছাকাছি নিয়ে আসবে। কিন্তু সেই ভূমিকায় আমরা আমাদের সরকারি যে দপ্তরগুলি আছে সেই দপ্তরগুলিকে আমরা সেই ভূমিকায় কখনই দেখতে পাই না। তো সেটা হলো আমাদের একটা দুর্ভাগ্যজনক জায়গা। তো আমি মনে করি অনেকের বিষয়ে আসলে আমরা কখনো কখনো কাছে আসি, কখনো কখনো এই বিভিন্ন আমাদের শ্রমিকদের স্বার্থে আমরা কাজ করলেও অন্য অন্য স্বার্থগুলি আমাদের সামনে আসার কারণে অনেক সময় আমরা ঐক্যবদ্ধ জায়গায় থাকতে পারি না। তবে আমার মনে হয় সেটা সামনে আমরা আশাবাদী যে আমরা হয়তো কোনো না কোনো ঘটনার মধ্যে দিয়ে আমরা আবার কাছাকাছি আমরা একত্রিত হব এবং শ্রমিকদের অধিকার আদায়ে আমরা সচেষ্ট হব। জি, ধন্যবাদ।
ধন্যবাদ জনাব সালাউদ্দিন স্বপন। আমরা এই পর্যায়ে জনাব সালাউদ্দিন স্বপন। আমরা এই পর্যায়ে আমাদের ফরিদুল ইসলাম আপনার সাথে কথা আমাদের বলতে চাই। ফরিদুল ইসলাম জনাব ফরিদুল আপনার ইসলাম, সাথে কথা বলতে চাই। জনাব ফরিদুল ইসলাম, আপনারা তো মাঠ পর্যায়ে শ্রমিকের পাশে থেকে আপনারা তো কাজ মাঠ করে পর্যায়ে আসছেন, শ্রমিকের পাশে থেকে কাজ করে তো আসছেন। আপনারা কি মনে করেন এই যে মহামারীর সময় আপনারা কি শ্রমিকের পাশে মহামারীর সময় সকল সংগঠন মিলে আঞ্চলিকভাবে আপনারা সকল আন্দোলনে কাজ করতে পেরেছিলেন কিনা শ্রমিকের স্বার্থ নিয়ে? আন্দোলনে যদি না পেরে থাকেন তাহলে কেন সম্ভব হয়নি? যদি না পেরে থাকেন তাহলে কেন সম্ভব হয়নি? জনাব ফরিদুল ইসলাম। ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জনাব জন্য। ফরিদুল ইসলাম, বিষয়টা হলো আসলে আমরা কিন্তু আঞ্চলিক যারা আছি, মাঠ লেভেলে যারা আছি, তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়েই মূলত আমরা এই শ্রমিকদের যে সমসাময়িক যে বিষয়গুলো এগুলো নিয়ে আমরা কাজ করে গেছি। আর আরেকটা বিষয় হলো যে আসলে দায়িত্ব হলো, যেমন কিছুক্ষণ আগে একটা প্রশ্ন আসছিল ওইটা বলি, যে বলা হয়েছে আমরা কতটুকু শ্রমিকের পাশে দাঁড়াতে পেরেছি। এই বিষয়টা যদি আমি বলি, আসলে দায়িত্ব হলো আমাদের শ্রমিকের সমস্যাগুলো সরকারকে দেখানো, সরকারের কাছে তুলে ধরা, বাস্তবায়নগুলো কিন্তু সরকারের দপ্তর থেকেই করা। কিন্তু আমরা সরকারের দপ্তরকে দেখাইছি, আমরা তাদেরকে সব সমস্যাগুলো তাদেরকে একটা একটা করে ধরে দেখাইছি যে এই সমস্যাগুলো শ্রমিকদের বর্তমানে, কিন্তু আসলে সরকারের দপ্তর কিন্তু বাস্তবায়ন করেনি। তবে আমরা মনে করি আমরা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছি, পাশে ছিলাম। আর একটা বিষয় হলো যে এই করোনাকালীন সময়ে যে শ্রমিক ছাঁটাই করা হয়েছে, শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আঞ্চলিক যারা আছি, আমরা মাঠ লেভেলে যারা যে সকল শ্রমিক নেতৃবৃন্দ আছে ভাইয়ের, আমরা দেখা গেছে যে আমাদের একজনের যদি কোনো কারণে যদি সমস্যা, আমরা একসাথে 10-12 জন ফেডারেশন, 10-12টা যারা আছে সবাইকে সাথে নিয়ে আমরা সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি। কিন্তু আসলে রাষ্ট্র থেকে বা সরকার থেকে যে সহযোগিতাগুলো আমাদের পাওয়া উচিত, আমরা সেইগুলো আসলে পাই নাই সঠিকভাবে। আমরা প্রশাসনের সহযোগিতা ওইভাবে পাই নাই, যার কারণে আমরা শ্রমিকদের যে শ্রম আইনের যে যে অধিকারটা, তার মৌলিক যে অধিকারগুলো, সেগুলো আসলে আমরা তাদেরকে পরিপূর্ণভাবে দিতে পারি নাই। কিন্তু এটা আমরা চেষ্টা করেছি, আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। পাশাপাশি যেমন মালিকেরা যে কৌশলগুলো, এই যে শ্রম বিধিমালায় যে কৌশলগুলো আসছে, এই কৌশলগুলোর কারণেই আসলে অনেক সময় আমাদেরকে বেগ পেতে হয়। যে শ্রম বিধিমালাগুলো তৈরি করা হয়, এক সময় যেমন কারখানাগুলো তো ছিল 8 কিলোমিটারের মধ্যে শ্রমিক কারখানা হবে, কিন্তু মালিকদের যখন কারখানা স্থানান্তর করার সময় হয়, তখন কিন্তু এই মালিকেরা শ্রম বিধিমালা কিন্তু সংশোধন করে কিন্তু সেই শ্রম বিধিমালা তাদের মতো করে সুযোগ সুবিধা করে নেয়। যেটা আপনারা জানেন 2015 সালে যখন শ্রম বিধিমালা তৈরি হয়েছে, ওই শ্রম বিধিমালায় কিন্তু এই কারখানাগুলো যখন ঘোষণা হলো ঢাকা সিটি কর্পোরেশন থেকে সব কারখানা বাইরে নিয়ে যেতে হবে, ঠিক তড়িঘড়ি করে কিন্তু তখন কিন্তু এই শ্রম বিধিমালাগুলো তৈরি করা হয়েছে। তখন কি হলো, এই মালিকেরা কিন্তু কৌশল করে 40 কিলোমিটারের মধ্যে শ্রমিকদের স্থানান্তর করতে পারবে, কারখানা শ্রমিক সহ শ্রমিকরা যেতে বাধ্য। বাংলাদেশ শ্রম বিধিমালা 2015-32 ক ধারায় এইভাবে কিন্তু বলা হয়েছে যে এরা কারখানা স্থানান্তর করবে। আপনি দেখেন একটা গার্মেন্টস এর শ্রমিক, দেখা যায় তার স্বামী চাকরি করে এক গার্মেন্টসে, তার স্ত্রী চাকরি করে কিন্তু আর এক গার্মেন্টসে, তার সন্তানরা কিন্তু পার্শ্ববর্তী কোনো স্কুলে ভর্তি করানো হয়। কিন্তু মালিকরা জানে যে আমি যদি 40 কিলোমিটারের মধ্যে কারখানা স্থানান্তর করতে চাই, তাহলে এই শ্রমিকরা যাবে না। তাহলে কি হবে, আমার এই শ্রমিকদেরকে আর কোনো বেনিফিট দিতে হবে না। তার কারণে কিন্তু অনেক গার্মেন্টস এর মালিক আছে, তারা কিন্তু এই করোনার সময়েও তারা কারখানা স্থানান্তর করার চিঠিগুলো লিখেছে, এবং লেখার কারণে এই শ্রমিকরা তখন কিন্তু শ্রম বিধিমালা যখন তাদেরকে বলা হয়েছে, সরকারের দপ্তরকে যখন অবহিত আমরা করেছি, তখন কিন্তু তারা আমাদেরকে ওই শ্রম বিধিমালাগুলো দেখাইছে যে এই যে শ্রম বিধিমালা হয়েছে, এই শ্রম বিধিমালায় আছে সে 40 কিলোমিটারের মধ্যে যাইতে বাধ্য, যদি না যায় সেই ইস্তফা দিবে। আর সেই ইস্তফা বেনিফিট হলো 5 বছরের উপরে হলে সেই শ্রমিক, এবং 10 বছরের নিচে যদি চাকরির বয়স হয়, তাহলে সেই শ্রমিক প্রতি বছরে 14 দিনের বেসিক পাবে। আর যদি 5 বছরের নিচে হয়, তাহলে সে কোনো বেনিফিট পাবে না। সচরাচর যেটা হচ্ছে বর্তমানে, এখন এই প্রবণতাটা বেড়ে গেছে আরো, সেটা হলো এই শ্রমিকদেরকে যাদের চাকরির বয়স 5 বছরের কাছাকাছি হচ্ছে, 4.5 বছর হয়ে গেছে, তাদেরকে বিভিন্ন ধরনের দমন পীড়ন চলতেছে। তাদেরকে যে কোনো মূল্যে এই কারখানা থেকে চাকরিচ্যুত করতে হবে। সেটা হলো
কাজের অতিরিক্ত চাপ, স্বাভাবিক যদি কাজের চাপ থাকে, টার্গেট থাকে 120 পিস, ওই শ্রমিককে দেওয়া হচ্ছে 180 পিস, 160 পিস। যার কারণে এই শ্রমিক কিন্তু এই প্রেসারের কারণে নিজের ইচ্ছায় চলে যেতে বাধ্য হচ্ছে। আবার যাদের 10 বছরের কাছাকাছি হয়ে গেছে, 9.5 বছর, 9 বছর হয়ে গেছে চাকরির বয়স, এই শ্রমিকদেরকেও কিন্তু যে প্রসেসে বর্তমানে কাজ করতেছে তাকে প্রসেস চেঞ্জ করে দিয়ে নতুন আর একটা স্টাইল বা নতুন একটা প্রসেসে ধরাইয়ে তাদেরকে অতিরিক্ত টার্গেট দেওয়া হচ্ছে। যখন সে পারতেছে না তখন কিন্তু তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে 23 ধারায় তাদেরকে বরখাস্ত করা হচ্ছে, এবং এই বরখাস্ত করে এই শ্রমিকগুলো বের করা হচ্ছে। কারণ 10 বছর পূরণ হয়ে গেলে এই শ্রমিক যদি নিজের ইচ্ছায়ও যদি শ্রম আইন অনুযায়ী ইস্তফা দেয়, তাহলে এই শ্রমিক প্রতি বছরে 30 দিনের বেসিক পাবে। মালিকরা সেইখান থেকেও বঞ্চিত করার জন্য সুকৌশলে এই শ্রমিকদেরকে অতিরিক্ত কাজের প্রেসার ক্রিয়েট করতেছে। আর একটা বিষয় যেটা স্বপন ভাই বলছিল, সেটা হলো 27-3 ক ধারা। এটাও মালিকরা দেখা যায়, আপনারা জানেন আমাদের গার্মেন্টস শ্রমিকরা কিন্তু বেতন যেটা পায় সেটা দিয়ে কিন্তু তার সংসার এবং তার মনে করেন সংসার ঠিকভাবে চালাইতে পারে না। তার বাড়ি ভাড়া যে হারে বাড়ে, তার দেখা যায় ওভারটাইম না করলে তার সেই বাড়তি চাহিদা, যে খাবার, অন্যান্য যে চাহিদাগুলো, সন্তানের জন্য পড়ালেখার খরচ, এগুলো কিন্তু হয় না। যে কারণে কিন্তু এই শ্রমিকরা ওভারটাইম করতে বাধ্য হয়। এই শ্রমিকরা এই ওভারটাইম করে, একটা শ্রমিক যদি সাধারণ জ্বর হয় তো দেখা যায় যে একদিন অ্যাবসেন্ট হয়, যদি ডায়রিয়া হয় দেখা যায় একদিন 2 দিন অ্যাবসেন্ট হয়। যার কারণে এই শ্রমিকদেরকে কিন্তু বলা হয় ওই ছুটিগুলো পাস করা হয় না এমবিবিএস এর ডাক্তারের সার্টিফিকেট ছাড়া। আর একটা শ্রমিক যদি একটা ডাক্তারের কাছে সার্টিফিকেট আনতে যায়, তখন কিন্তু তাকে ওই ডাক্তার কিন্তু ওই 300-400 টাকার মধ্যে ওষুধ দিয়ে কিন্তু তাকে শেষ করবে না। ওই ডাক্তার কিন্তু তার জন্য এমন একটা প্রেসক্রিপশন লিখে দিবে, সেটা হলো তার অনেক কিছু টেস্ট করতে হবে। তার ওই মাসের যে বেতন পাবে সেই বেতনের সম্পূর্ণ দিয়েও তার ওই টেস্ট পুরাবে না, বিভিন্ন ধরনের টেস্ট আছে। আর একটা বিষয় হলো এই যে 27-3 ক ধারায় একটা শ্রমিক যদি 3 দিন অ্যাবসেন্ট করে, দেখা যায় এই অসুস্থতার কারণে 3 দিন পরে আসছে কারখানায়, তখন কিন্তু ওই কারখানার ম্যানেজমেন্ট কিন্তু তাকে মৌখিকভাবে আবার 7 দিনের ছুটি দিয়ে দিচ্ছে, যে তুমি আরো ভালোভাবে সুস্থ হয়ে আসো। যখন এই 7 দিন পূরণ হয়ে যাচ্ছে, তার মানে 10 দিন হয়ে গেল, তখন কিন্তু ওই শ্রমিক যখন গেটে যায় তখন বলা হচ্ছে তোমার স্থায়ী ঠিকানায় একটা একটা নোটিশ দেওয়া হয়েছে, তুমি সেই নোটিশের জবাব নিয়ে কারখানায় আসো। ওই শ্রমিক কিন্তু আর নোটিশ পায় না। পরবর্তীতে যখন আরো 5-7 দিন দেরি হয়, তখন কিন্তু গেটে গেলে বলা হয় তুমি অটো রিজাইন হয়ে গেছো, তোমাকে আর এই কারখানায় নেওয়া যাবে না, তুমি 27-3 ক ধারা অনুযায়ী রিজাইন দিছো বলে গণ্য হবে। আর সেই হিসাবে কিন্তু এই 27-3 পর কিন্তু অপব্যবহার বর্তমানে শুরু হয়েছে। জি ধন্যবাদ। জি ধন্যবাদ জনাব ফরিদুল ইসলাম। জি, আমরা আপনার কাছে আবার আসবো। তার আগে আমরা এই পর্যায়ে আবুল হোসেন, জনাব আবুল হোসেন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। জনাব আবুল হোসেন, জি আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি দর্শক, জনাব আবুল হোসেন সমস্যা কানেকশনে থাকতে পারে, তো আমরা সালাউদ্দিন স্বপন আপনার সাথে কথা বললে তারপরে আমরা আবুল হোসেন সাহেবের কাছে যাব। জনাব সালাউদ্দিন স্বপন, অদূর ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে শ্রমিকের স্বার্থ সুরক্ষায় একসাথে কাজ করতে হলে করণীয় কি বলে আপনি মনে করেন? জনাব সালাউদ্দিন স্বপন। আসলে এই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে সংগঠনগুলির মধ্যে আন্তরিক যোগাযোগটা বৃদ্ধি করতে হবে। আমাদের সবকিছুই আমরা একসাথে পারবো না। আমাদের যেটা দরকার হবে সেটা হলো যে কিছু ইস্যু ঠিক করে, অন্তত ইস্যু ভিত্তিক আমরা যদি একত্রিত হইতে পারি, তাহলে অন্তত কিছু ইস্যুতে দেখা যাবে যে আমরা ঐক্যবদ্ধভাবে, যেমন আমি বলছিলাম যে 18 সালে মজুরি ইস্যুতে আমরা সব এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তো সেরকম যদি আমরা ইস্যুকে বাছাই করতে পারি যে এই বছরের জন্য আমার গার্মেন্টস ওয়ার্কারের জন্য সবচেয়ে বড় ইস্যু কোনটি,
তাদের সমস্যা সবচেয়ে বড় কোনটি, তাহলে সেটাকে যদি আমরা ডিসাইড করতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা সকল সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবে অন্তত ওই একটা ইস্যুতে বা দুইটা ইস্যুতে আমরা একত্রিত হয়ে কাজ করতে পারি, এবং সেই কাজ করার মধ্যে দিয়ে একসময় আমরা সকল ইস্যুতেই আমরা ঐক্যবদ্ধভাবে কাছাকাছি যেতে পারবো। কিন্তু আমাদের শুরুটা করতে হবে সবকিছু মিলিয়ে একবারে, এটা আমাদের জন্য হয়তো সম্ভব হবে না। আমরা ইস্যু ভিত্তিক আমরা উদ্যোগ নিতে পারি এবং সেটা একটা ওয়ে হতে পারে, এবং আমার মনে হয় যে সেটাই আমাদের চেষ্টা করতে হবে। কারণ ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প কিছু নাই। আমরা যত কথাই বলি, শ্রম আইন যখন সংশোধন হয়, শ্রম বিধিমালা যখন সংশোধন হয়, মজুরি যখন নির্ধারণ হয়, এই সময়গুলিতে যদি ঐক্যবদ্ধ আন্দোলন রাজপথে থাকে, তাহলে প্রত্যেকটি জায়গায় শ্রমিকদের অধিকার সুরক্ষিত হতো। তো সেইটা আমরা করতে না পারার কারণেই আমরা শ্রম আইনে মার খাই, আমরা বিধিমালা সংশোধনের সময় মার খাই, আমরা মজুরি নির্ধারণের সময় অহেতুক, এইবার ফরিদুল ওভারটাইমের কথা বলল যে শ্রমিকরা নিজেরা নিজেদের পরিবারকে নিয়ে ভালোভাবে বাঁচার জন্য তারা ওভারটাইম করেন। আজকে ওভারটাইমের অবস্থাটা কি? ওভারটাইম কেন করেন? অতিরিক্ত সময় ওভারটাইম করেন, সেই ওভারটাইম ভাতা হবে আমার বেসিকের দ্বিগুণ, তাহলে সেটা তার একটা টাকার পরিমাণ বাড়বে বেতনের চাইতে, যে কারণে শ্রমিকরা কিন্তু অনেকটা শারীরিক কষ্ট নিয়ে সারাদিন পরিশ্রমের পরেও কিন্তু তারা ওভারটাইম করেন। আজকে লাস্ট মজুরি ঘোষণার সময় আমার হাউস রেন্টকে 40, প্রথম ছিল 30%, তারপর এটা করা হলো 40%, এবার সেটাকে 50% হাউস রেন্টে নেওয়ার কারণে সেখানে আমার বেসিকে এখন 51%। এখন বলেন, আমার যদি স্বাভাবিক যে বেতন, সেই বেতনে যদি আমার ঘন্টা হয়, বেসিক হয় ধরেন 10 টাকা, তাহলে এখন আমার এখানে হবে দ্বিগুণে হবে 20 টাকা, আর ওইভাবে আমার স্যালারিতেও আসবে 20 টাকা। তাহলে আমি ওভারটাইম করার কারণে আইনে আছে আমি দ্বিগুণ পাচ্ছি বেসিকে, কিন্তু বাস্তব ক্যালকুলেশনে কিন্তু আমার বেসিক নেমে অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হয়ে যাওয়ার কারণে এই বেসিক যখন দ্বিগুণ করা হয়, তখন আলটিমেটলি আমি কিন্তু সেই সারাদিনের যে আমার স্বাভাবিক যে সার্ভিসের যে মজুরি, আমি কিন্তু সেই মজুরিটাই কিন্তু পাচ্ছি, আমার শ্রমিকরা পাচ্ছে। তার মানে হলো আমরা এই মজুরি ঘোষণার দিকে যদি তাকাই, সেখানে প্রায় 1850 টাকা এখানে খাদ্য ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা, এই সমস্ত ভাতা, যেই সমস্ত ভাতা আমরা চাই না, মানে আমাদের শ্রমিকদের অবস্থা এরকম, যা চাই তা পাই না, আর যা চাই না তা আমাদেরকে গ্রহণ করতে হয় ইচ্ছার বিরুদ্ধে। তা এখন খাদ্য ভাতা আমরা চাই না, আমাদের এটা নিতে হবে। আমরা যাতায়াত ভাতা চাই না, এটা আমার মজুরির মধ্যে এটা ঢুকিয়ে দিয়ে সেখানে আমার বেসিককে কমিয়ে দেওয়া হয়েছে, এবং যে কারণে এখন আমরা ওভারটাইম ক্যালকুলেশনে গেলে আমরা সেখানে বড় ধরনের মার খাই। আপনি শুনছেন হাজার হাজার গার্মেন্টস এই গত 15 সালের পরে ঢাকা থেকে বাইরে গেছে, যেটা ফরিদুল একটু আগে বলছে। তারপর আমি এখানে সামান্য একটু জিনিস যোগ করতে চাই, যে শ্রম আইনের 28 কতে বলছে, কোনো কিছু বলে নাই কারখানা এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হইলে কি হইবে, এটা বিধি দ্বারা নির্ধারিত হইবে। কেন এখানে আইনে কিছু বলা হলো না? আইনে তো কিছু জিনিস বলার দরকার ছিল। বিধি কি? বিধি হলো রাস্তাঘাট, মানে শ্রম আইনটা ব্যবহার কিভাবে হবে বিস্তারিতভাবে সেখানে ব্যাখ্যা থাকবে। সেখানে নতুন কোনো আইনের মতো কোনো কিছু করতে পারবে না। তাহলে আইনে কিছুই থাকলো না, শ্রম বিধিমালার মধ্যে সেখানে 8 কিলোমিটার থেকে এটা 40 কিলোমিটারে সেখানে নিয়ে গেল, এটা তো একটা নতুন আইন হয়ে গেল। তো বিধিমালা তো আইনের মতো কোনো কিছু করতে পারে না। তা আমাদের মালিকদের ক্ষমতা এত বেশি যে সরকারকে বললেই সরকার সবকিছু সেখানে তাদের কথা শুনেন, এবং সেইভাবে সেখানে আইন বিধিমালা বা অন্য যে সমস্ত জিনিসগুলি আসলে আমাদের শ্রমিকদের জন্য স্বার্থ রক্ষা করবে, সেই জিনিসগুলি সেখানে তারা গ্রহণ করেন, যাতে শ্রমিকদের অধিকারটা সেখানে তারা বঞ্চিত হন অধিকার থেকে। তো এইটা আমরা কিন্তু লক্ষ্য করছি যে প্রত্যেকটা ক্ষেত্রে। আপনারা জানেন যে বর্তমানে করোনাকালীন, যেহেতু এটা করোনা নিয়ে আসল আলোচনা, এই করোনাকালীন সময়ে আমাদের ইউরোপিয়ান কমিশন সহ বিভিন্ন দাতা গোষ্ঠী আমাদের শ্রমিকদের জন্য একটা প্যাকেজ তারা অলরেডি নির্ধারণ করেছেন এবং ইতিমধ্যে সরকারকে এটা জানিয়েছেন, এবং এই
উদ্যোগের পিছনে আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়ন একটা বড় ভূমিকা পালন করছেন। আজকে এটার ব্যবহার কি হবে, কারা কোন শ্রমিকরা এটা পাবেন, কিভাবে পাবেন, কতজন পাবেন, সেটা কিন্তু ঠিক করার ক্ষেত্রে কিন্তু শ্রমিকদের প্রতিনিধিদের কিন্তু সেখানে অন্তর্ভুক্ত করাটা প্রথম দরকার। কিন্তু আমরা যেটা শুনতে পাচ্ছি যে এইটা কিভাবে শ্রমিকরা পাবেন, কত পাবেন, কারা পাবেন, সেটা নির্ধারণ করবে হলো আমাদের শ্রম দপ্তরের ডিজির নেতৃত্বে 8 সদস্যের একটা কমিটি, আর সরকারের শ্রম মন্ত্রণালয়ের 10 সদস্যের একটা কমিটি থাকবে যারা এটা মনিটর করবেন। তাহলে আজকে শ্রমিক নেতৃবৃন্দ এবং কোন শ্রমিকরা পাবেন সেই তালিকা দিবেন হলো গার্মেন্টসের মালিক তারা। তাহলে এবার বুঝেন যে যেই শ্রমিকরা ছাঁটাই হলো সেই সমস্ত শ্রমিকদের আজকে আমরা কিন্তু এই যে এখন যে সমস্ত ছাঁটাইগুলি হচ্ছে, আমরা তো এইগুলি কম বেশি কিছু প্রত্যেক ফেডারেশনের কিছু কিছু তালিকা আছে। তা এখন সেই জিনিসগুলি কিন্তু সেটা প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউশন হবে বলে আমাদের কাছে মনে হয় না। এটা অনেক মিস ইউজ হবে, এবং সেটা যদি প্রপার চিন্তা ভাবনা করে যদি সেটা ডিস্ট্রিবিউশনের চিন্তা না করে, তাহলে সেখানেও বড় ধরনের, আমি বলবো যে আমাদের দেশে যেটা হয় যে যে কোনো জিনিসের ব্যবহারের ক্ষেত্রে, যেটা আমরা করোনার মধ্যে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের আমরা অবস্থা দেখেছি যে করোনাকে নিয়ে কিভাবে বাণিজ্য হয়েছে, তো এই টাকা পয়সাও এখানে লুটপাট হওয়ার একটা সম্ভাবনা থাকবে। যে সমস্ত শ্রমিকরা ভুক্তভোগী তারা এই ক্ষতিপূরণের ছোঁয়া তারা পাবেন বলে আমার মনে হয় না। সেই কারণে আমরা ট্রেড ইউনিয়নগুলি অচিরেই একে অপরের সাথে কথা বলবো, এবং এটা যাতে প্রপার ওয়েতে শ্রমিকরা পায় এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকরা পায়, সেই জন্য আমরা জোরালো ভূমিকা নিয়ে আমরা সামনে আগাবো। কিন্তু আমি আশঙ্কার কথাটা বললাম যে এরকম একটা প্যাকেজ নিয়েও কিন্তু সরকার এককভাবে তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে। ধন্যবাদ জনাব সালাউদ্দিন স্বপন। তো আমরা একই বিষয় নিয়ে জনাব আবুল হোসেন আপনার কাছে একটু যেতে চাই, আপনার কানেকশন ঠিক আছে কিনা। জনাব আবুল হোসেন, আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে, আমার মাইকটা বারবার হ্যালো জনাব আবুল হোসেন। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের এই আলোচনা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো হ্যাঁ জি এই শুনতে পর্যায়ে পাচ্ছি। জনাব আবুল হোসেন, আমাকে শুনতে জি পাচ্ছেন আপনারা? আপনার কাছে আমি একটু একই বিষয়ে জানতে চাই যে যে জি আপনাকে শুনতে পাচ্ছি আবুল হোসেন ভাই, আপনার কাছে জানতে চাই অদূর ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে শ্রমিকের স্বার্থ সুরক্ষা করতে হলে আমাদের কি করণীয়, এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন। স্বপন ভাই সবই বলেছেন, আমার নতুন কিছু সংযোজন করার তেমন কিছু নেই। আমি শুধু একটু রিকল করাতে চাই, ৭৭ সালে যে শিল্প সম্পর্ক অধ্যাদেশ হয়েছিল সামরিক সরকারের আমলে, আমাদের বাঙালিরা দেশ শাসন করেছেন, আমাদের নেতারাই আমাদের দেশ শাসন করেছেন, এবং মুক্তিযুদ্ধের শ্রমিকরা অংশ নিয়েছিলেন, আশা করেছিলেন যে স্বাধীন দেশে তারা অধিকতর গণতান্ত্রিক অধিকার ভোগ করবেন। কিন্তু দুর্ভাগ্যবশত যে আমরা সর্বক্ষেত্রেই শ্রমিকরা পিছিয়ে পড়েছি, অধিকারের ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে এবং নিরাপত্তার ক্ষেত্রে। এর পেছনে বড় ঘটনা হচ্ছে যে আমাদের মাত্রা এখন অনেক শক্তিশালী। পাকিস্তান আমলে আমাদের যে 22 পরিবার ছিল যাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, বা এই পাকিস্তান বাংলাদেশ লড়াইয়ের পেছনে যে বৈষম্য কাজ করেছিল, আজকে এই স্বাধীনতার প্রায় 50 বছরে এই বৈষম্যটা প্রকট আকার ধারণ করেছে। মালিকরা এখন অনেক শক্তিশালী, এখন তারা আইন
যত্রতত্র পরিবর্তন করতে পারেন, তারা বিধি তৈরি করতে পারেন নিজেদের মতো করে। তারা এখন পুরাটাই এখন মালিকদের কন্ট্রোলে রয়েছে। এইরকম একটি ব্যবস্থায় শ্রমিকদের স্বার্থ রক্ষা করা খুবই একটা কাজ। সেক্ষেত্রে শ্রমিক ঐক্যটা খুবই জরুরি। তো আমরা দুর্ভাগ্যবশত আমাদের সেই ঐক্যটা এখন আমরা খুব শক্তিশালী ঐক্য গড়ে তুলতে পারি, কিন্তু এই নয় যে আমরা ভবিষ্যতে না। আমরা আশাবাদী যে আমাদের এই যে প্রতিদিনকার শিক্ষা, প্রতিদিনের ঘাত প্রতিঘাতের যে আমাদের অভিজ্ঞতা, এর মধ্যে দিয়ে শ্রমিকরা তাদের ঐক্য সঞ্চয় করতে সক্ষম হবে। এবং শ্রমিক আন্দোলনের বড় হাতিয়ার হচ্ছে শ্রমিক ঐক্য। তা আমরা সেই ঐক্য গড়ে তোলার চেষ্টা করছি, এবং আমি আশা করি পোশাক শিল্প যেহেতু এই নতুন প্রজন্মের একটা শিল্প, এবং এখানকার শ্রমিকরাও তরুণ শ্রমিক, নারী শ্রমিক, ফলে এই তরুণ নারী শ্রমিকরা তাদের অধিকার, মর্যাদা, নিরাপত্তার লড়াইকে এগিয়ে নেওয়ার জন্য, জয়যুক্ত করার জন্য তারা সচেতন, সংগঠিত এবং শক্তিশালী হবেন। এই ক্ষেত্রে আইনি যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, প্রতিনিয়ত প্রতিবন্ধকতা তৈরি করছে, এর বিরুদ্ধে একটি জাতীয় শ্রমিক আন্দোলন দরকার। সেটা আমরা আশা করছি যে আমরা সেই জাতীয় শ্রমিক আন্দোলন করতেও সক্ষম হব। তবে এখানে আপনাকে স্মরণ করিয়ে দেই যে আমাদের শ্রম আইন মাত্র 13 ভাগ শ্রমিককে সুরক্ষা দেয়, আইনি সুরক্ষা দেয়, আর 87 ভাগ শ্রমিক এখন আইনের সুরক্ষার বাইরে। ফলে আমাদের আগামী দিনে শ্রমিক আন্দোলন যদি শক্তিশালী করতে হয়, যদি আমাদের সত্যিকার অর্থে কিছু অর্জন করতে হয়, তাহলে সবাইকে ঐক্যবদ্ধ করে আইনের অধিকার সুরক্ষার জন্য লড়াই করতে হবে। এবং আমি বিশ্বাস করি শ্রমিকরা প্রতিদিনই সেই চেতনায় শানিত হচ্ছেন, ঐক্যবদ্ধ হচ্ছেন, এবং আমরা আগামীতে আমরা সফলকাম হব, এই দৃঢ় বিশ্বাস, এই দৃঢ় প্রত্যয় আমার রয়েছে। তো এই কথা বলে আপনাদেরকে সবাইকে আমার দিক থেকে ধন্যবাদ জানাই। এখানে বিশেষ করে ফরিদ রয়েছেন, আমার ছোট ভাই, এবং মাঠ পর্যায়ে পুরো অভিজ্ঞতা তিনি বর্ণনা করেছেন, যেটা আমি নিজেও উপকৃত হয়েছি। স্বপন ভাই, তিনি একজন সিনিয়র এই সেক্টরের শ্রমিক নেতা, তার প্রচুর অভিজ্ঞতা হয়েছে দেশি বিদেশি। এর ভিত্তিতে আমাদের নতুন উপলব্ধি তৈরি হবে এবং আমরা নতুন একটা শ্রম আন্দোলন গড়ে তুলতে সক্ষম হব। আমি সেরকম একটি প্রত্যাশায় নিশ্চয়ই জীবন দর্শে দেখে যেতে পারবো, এবং আমি সেই রকম একটি স্বপ্ন আমার ভিতরে লালন করি। তো সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আবুল হোসেন। আমি এই পর্যায়ে জনাব ফরিদুল ইসলাম আপনার কাছে যাব। জনাব ফরিদুল ইসলাম, আমরা আমাদের আলোচনা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি শ্রমজীবী মানুষের উদ্দেশ্যে কিছু বলে এবং শেষ করবেন। ধন্যবাদ আবারও আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যেটা বলেছেন, আমাদের বড় ভাইয়েরা, আমরা সবসময় তাদের মুখের দিকে তাকিয়ে থাকি। তাদের কোনো ডিরেকশন, দিক নির্দেশনা আসবে, আমরা অবশ্যই সেটার জন্য বাস্তবায়ন করব। আর সেই জন্যই আমরা মনে করি শ্রমিক ঐক্য গড়ে তুলতে গেলে, যেমন আমাদের আইনে বলা হয়েছে শ্রমিকদের অধিকার, ট্রেড ইউনিয়ন অধিকার শ্রমিকের মৌলিক অধিকার, মানবাধিকার। তো সেই ক্ষেত্রে আসলে ট্রেড ইউনিয়ন ব্যতীত আমাদের শ্রম আইনেও বলছে কোনো কারখানায় ট্রেড ইউনিয়ন ব্যতীত অন্য কেউ দাবিনামা উত্থাপন করতে পারবে না। এখন দেখেন, বাংলাদেশ শ্রম আইন 2006-এর 13 ধারা বলে দিছে অবৈধ ধর্মঘট হলে, দাঙ্গা হাঙ্গামা, এর কারণে কারখানা 13 ধারায় লে অফ করতে পারবে। শ্রমিকরা কিভাবে সংগঠিত হবে? এক সময় শ্রমিকরা সংগঠিত হবে, শ্রমিকরা তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলবে, কথা বললেই 13 ধারা লাগিয়ে ফ্যাক্টরি গুলো
অবৈধ ধর্মঘটে কালিমা লাগিয়ে দিয়ে ফ্যাক্টরি লে অফ ঘোষণা করবে। দ্বিতীয় হলো শ্রম আইনে বলা হয়েছে ট্রেড ইউনিয়ন ব্যতীত অন্য কেউ দাবিনামা উত্থাপন করতে পারবে না। তো শ্রমিকরা সংগঠিত হইতে না পারলে ট্রেড ইউনিয়ন গঠন করতে পারবে না, আর ট্রেড ইউনিয়ন গঠন না করতে পারলে ওই কারখানায় দাবিনামা উত্থাপন করা যাবে না। এমন একটা অবস্থায় শ্রমিকেরা করে আছে এখন বর্তমানে। আমরা যে একটা বিপদের মধ্যে আছি দেখা যায়, সেটা হলো যে সরকার আইনে বলে দিছে যে ঠিক আছে তোমরা অধিকার নিয়ে কথা বলতে পারবা, আবার গার্মেন্টসে যখন আমরা আমার শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলতে যায় আমার শ্রমিকেরা, তখন বলা হয় ট্রেড ইউনিয়ন নাই, এবং ট্রেড ইউনিয়ন না থাকলে কথা বলতে পারবা না, সেটা অবৈধ ধর্মঘটের মধ্যে চলে যাবে। পাশাপাশি ট্রেড ইউনিয়ন করতে গেলে মালিকদের আবার বাধা আছে, সেখানে শ্রমিকরা চাকরিচ্যুত হবে। এখন শ্রম আইনেও আমরা যখন শ্রম দপ্তরকে অবহিত করি যে ট্রেড ইউনিয়ন করার জন্য শ্রমিকরা চাকরিচ্যুত হয়েছে, তখন কিন্তু শ্রম দপ্তর আবার আমাদেরকে জবাব দিয়ে দেয় ট্রেড ইউনিয়ন তো এখনো আমার দপ্তরে জমা হয় নাই। তো তার দপ্তরে জমা না হওয়ার কারণে শ্রমিকরা ইউনিয়ন করার কারণে চাকরিচ্যুত হচ্ছে, এবং সেই চাকরিচ্যুত হওয়ার পরেও তারা বিচার পাচ্ছে না। এরকম অনেক নজির আমাদের মধ্যে আছে। অতএব আমাদের যদি শ্রমিক সংগঠন আসলে শ্রমিকদেরকে যদি ঐক্যবদ্ধ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ অবশ্যই একটা আন্দোলনের ডাক দেবেন, এবং আপনারা যেহেতু ঢাকায় থাকেন, আপনারা অবশ্যই এই শ্রম আইনের সংশোধনী আগে দরকার। শ্রম আইনের সংশোধনী না হলে আসলে আমাদের শ্রমিকদের যেভাবে দমন পীড়ন হচ্ছে, এটা প্রতিনিয়তই চলতে থাকবে। অতএব আপনাদের আমরা অনুরোধ করব, আপনারা যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন, আপনারা এক জায়গায় বসেন, আপনারা বসে একটি দিক নির্দেশনা আমাদের দিবেন, আমরা যাতে শ্রমিকদের কল্যাণে সেগুলো কাজে লাগাইতে পারি। ধন্যবাদ সবাইকে। জনাব সালাউদ্দিন স্বপন, জি আপনি জি। যদি শ্রমজীবী মানুষের উদ্দেশ্যে কিছু বলেন, এবং বলে আমরা আজকের আলোচনা অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ। প্রথম কথা হলো যে খুব চমৎকারভাবে আমাদের আবুল ভাই শেষ করলেন, এবং ফরিদুলও খুব চমৎকারভাবে শেষ করছেন চমৎকার কথা দিয়ে। তো সত্যিকার অর্থেই আসলে ঐক্যের কোনো বিকল্প নাই। আর আমাদের প্রথমত আমাদের শ্রম আইনের দিকে খেয়াল রাখতে হবে যথাযথভাবে। সেই আইন প্রণয়নের আগে যেন আমরা সেখানে একটি ভালো আইন, এখন শ্রম বিধিমালা চলছে, সেখানে যাতে বিধিমালার মধ্যে আমরা কিছু শ্রমিকদের স্বার্থের বিষয় সেখানে সংরক্ষণ করতে পারি, সেই বিষয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত। এটা হলো আমাদের দায়িত্বের জায়গা, এবং আমি মনে করি আমাদের দায়িত্বের জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। সেই ধরনের ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম তৈরির জন্য আমাদের ভিতরে সবসময় একটা চেষ্টা থাকা উচিত, এবং সেই চেষ্টা যদি আমরা সবসময় রাখি, তাহলে এক সময় আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। আমার যারা এই অনুষ্ঠানের মাধ্যমে যারা শুনছেন, এবং সেখানে আমি শ্রমিক ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে যারা বর্তমানে যারা চাকরিচ্যুত আছেন তারা আছেন, কিন্তু যারা কারখানার মধ্যে আছেন বর্তমান কর্মরত, তাদের অবস্থা খুবই খুবই করুণ। আজকে একটি কারখানায় 2000 শ্রমিক, সেখানে থেকে 400 শ্রমিককে ছাঁটাই করে দিয়েছেন। 1600 শ্রমিক আছেন, 1600 শ্রমিককে দিয়ে 2000 শ্রমিকের প্রোডাকশন সেখানে মানে বের করা হচ্ছে 50 পিস ঘন্টায়। কালকে আপনার এক সপ্তাহ পরে এটা 60 পিস, 60 পিসের পর এটা 65 পিস, 70 পিস। এইভাবে যখন যেটা তারা ওভারকাম করেন সেখানে আর থাকেন না, এর পরবর্তীতেই তাদের উপরে আবার নতুন করে টার্গেট দেওয়া হয়। তো আমরা অনেক ক্ষেত্রেই বর্তমান এই শ্রমিকদের এই করুণ অবস্থা শুনতেছি, কিন্তু এটা প্রমাণ করার মতো আমাদের বাহিরে কোনো মেকানিজম নাই। এই ধরনের বিষয়ে কোনো পরিষ্কার কোনো অভিযোগ করার মতো আসলে কোনো এখানে সাক্ষ্য প্রমাণ বা কোনো এখানে কলা কৌশল বা মেকানিজম যেটা আমরা বলতে পারি যে কোনো একটা রাস্তা, সেরকম কোনো কিছু নাই। আমরা যদি এটা মন্ত্রণালয় বা মালিকদের কাছে আলোচনা করি, এখানে অনেক প্রোডাকশনের চাপ দেওয়া হচ্ছে, এবং অল্প শ্রমিক দিয়ে বেশি শ্রমিকদের প্রোডাকশন বের করা হচ্ছে, তাহলে এটা মালিক স্বীকার করবে না। তো কাজেই হলো
আমাদের যে সমস্ত শ্রমিকরা এখন কারখানার অভ্যন্তরে কর্মরত আছেন, তারা বর্তমানে খুব অমানবিক অবস্থার মধ্যে তারা কাজ করছেন। সেই জন্য তাদের প্রতি সহানুভূতি জানাই, এবং আমরা অবশ্যই খুব শীঘ্রই আমরা এর একটা প্রতিকার আমরা করতে পারবো। সেই জন্য আমরা রাস্তা খুঁজছি। আমরা বিভিন্ন সময় সরকারি দপ্তর এবং আমরা মালিক সংগঠনের সাথেও আমরা কথা বলছি বিভিন্ন মিটিংয়ে এগুলি নিয়ে। তো আমরা সেটা বের করতে পারবো। এবং আমি একটা আহ্বান জানাতে চাই যে শ্রমিক ভাই বোনদের প্রতি, আপনারা কেউ কোনো সাদা কাগজে স্বাক্ষর দিবেন না, মালিকদের চাপে কেউ রিজাইন দিবেন না। এরপরে যদি কেউ কারখানা থেকে বের করে দেয়, আপনারা শ্রমিক সংগঠনের সাথে যোগাযোগ করেন। এটাই হলো শ্রমিকদের উদ্দেশ্যে আমার আহ্বান। এবং আমি আশাবাদী আগামী দিনে আমরা শ্রমিকদের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধ কোনো ভালো পদক্ষেপ গ্রহণ করতে পারবো, সেই প্রত্যাশা নিয়ে। এবং এখানে আবুল ভাই এবং ফরিদুল তারাও অত্যন্ত চমৎকারভাবে অনেক বিষয় বলছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমার শ্রম আমার লড়াই, আজকে আমি আমাদের আরিফুর রহমান ভাই, তাকেও আমি ধন্যবাদ জানাই, এবং এর পিছনে যারা রয়েছেন এই প্রোগ্রাম নিয়ে কাজ করছেন তাদেরও ধন্যবাদ জানাই। এবং আমার শ্রম আমার লড়াই যারা শ্রোতা, যারা আজকে এই অনুষ্ঠান শুনছেন, সবাইকেই ধন্যবাদ জানিয়ে আশা করি আবার নতুন কোনো সময়ে নতুন কোনো ইস্যু নিয়ে হয়তো আবার আপনাদের সামনে হাজির হতে পারি। এবং সেই প্রত্যাশা নিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। শুভরাত্রি। ধন্যবাদ জনাব সালাউদ্দিন স্বপন এবং আবুল হোসেন, এবং আমাদের সাথে ছিলেন জনাব ফরিদুল ইসলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এবং সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় আমাদের সাথে থাকার জন্য, কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের এই প্রোগ্রাম চলমান একটি প্রক্রিয়া। এই প্রোগ্রাম চলতে থাকবে। আগামী শনিবার আমাদের পরবর্তী পর্ব। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।